আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসিম তালুকদার, চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আলোচিত একটি টপিক নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখছেন এখানে লেখা রয়েছে সমকোণী ত্রিভুজের বাহুর মানের অনুপাত। তো আপনারা যারা জানেন সমকোণী ত্রিভুজের বাহুর কিন্তু মানের একটা অনুপাত আছে। কিরকম? পিথাগোরাস অনুযায়ী কিন্তু আপনারা জানেন যে যদি একটা সমকোণী ত্রিভুজের যে লম্ব হচ্ছে আপনার হলো 3, খেয়াল করেন, এবং ভূমি যদি হয় 4, সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্রের সাহায্যে, খেয়াল করেন, পিথাগোরাসের একটা ফর্মুলা আমরা তো জানি সকলেই, তাই না? তো পিথাগোরাসের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার মাধ্যমে কি আমরা অতিভুজ বের করতে পারি না? পিথাগোরাসের মাধ্যমে, হ্যাঁ, তো পিথাগোরাসের মাধ্যমে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলেন তো? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা তো আমরা সকলেই জানি, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করেন যে অতিভুজ তার স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে কত? 3 তার স্কয়ার, তাহলে 3 স্কয়ার করলে কত? 9, আর ভূমি মানে কত? 4 কে স্কয়ার করলে কত? 16। খেয়াল করেন, তাহলে তাহলে আপনি অতিভুজ যেটা আছে, অতিভুজ এটা গায়ে কি আছে? স্কয়ার, ও পাশে যদি পাঠিয়ে দেন তাহলে 9 + 16 করলে 25 কে যদি রুট করেন তাহলে আসবে এখানে ফাইনালি 5। তো এই যে বেসিক কনসেপ্টটা আমরা সকলেই জানি যে লম্ব ভূমি যদি দেওয়া থাকে তাহলে কি বের করা যায়? অতিভুজ বের করা যায় পিথাগোরাসের মাধ্যমে। সেম ভাবে যদি লম্ব দেওয়া থাকে, অতিভুজ দেওয়া থাকে, পিথাগোরাসের মাধ্যমে ভূমি বের করা যায়। একই সাথে যদি ভূমি দেওয়া থাকে, অতিভুজ দেওয়া থাকে, লম্ব বের করা যায় কিভাবে? ফর্মুলার মাধ্যমে। তো ম্যাথে বিশেষ করে এসএসসি, জেএসসি এবং আপনার এইচএসসি, পাশাপাশি জব প্রিপারেশন লাইফ, এই সকল লাইফে এই টাইপের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন। যে এভাবে 3 যদি হয় লম্ব, ভূমি যদি হয় 4, অনেকেরই মুখস্থ যে অতিভুজ হচ্ছে 5, তাই না? আবার অনেকের এইটাও মুখস্থ যে যদি হচ্ছে আপনার লম্ব হয় 5 এবং অথবা ভূমি হয় 12। দেখেন এখানে কিন্তু আমি লিখছি লম্ব বা ভূমি, মানে কি? লম্ব বা ভূমি। যদি আপনি সমকোণী ত্রিভুজটা খেয়াল করেন যে আপনার অতিভুজ যদি এ সি, এটা যদি বি হয়, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার, তাই তো? এখন এ বি যদি আপনি লম্ব ধরেন তবুও সেটাকে স্কয়ার করছেন, আর বিসি যদি আপনি ভূমি ধরেন তবুও আপনি সেটাকে স্কয়ার করছেন। আবার বিসি কে আপনি লম্ব ধরেন, এবি কে আপনি ভূমি ধরেন, ক্যালকুলেশন একই। এজন্য আমি এখানে লিখেছি লম্ব বা ভূমি হতে পারে 3, অথবা লম্ব বা ভূমি হতে পারে 4। অর্থাৎ লম্ব যদি 3 হয় তার মানে ভূমি হচ্ছে 4, এটা আপনার ধরে নিতেই হচ্ছে, কারণ লম্ব যদি হয়ে যাচ্ছে তাহলে বাকি থাকে কে? ভূমি, তাহলে ভূমি হচ্ছে 4। অথবা যদি ভূমি 3 হয় তাহলে লম্ব হচ্ছে 4। এই দুজনের মধ্যে লম্ব ভূমি চেঞ্জ হতে পারে, বাট অতিভুজ তো একটাই, তাই না? অতিভুজ তো একটাই। তাহলে 3 4 লম্ব অথবা ভূমি বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ অতিভুজ হচ্ছে 5। আমার কথার সাথে একমত? যদি একমত হয়ে থাকেন, যদি সমকোণী ত্রিভুজে লম্ব বা ভূমি 5 অথবা লম্ব ভূমি 12 হয়, অর্থাৎ 5 এবং 12 লম্ব ভূমি বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 13। কোন ভাবে এসেছে? কোন প্রক্রিয়া এসেছে? এই প্রক্রিয়া এসেছে। দেখেন এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি। আপনি এবি যদি লম্ব 5 যদি ধরেন এবি এবং ভূমি যদি ধরেন 12, তাহলে ফাইনালি আপনি কি পাবেন বলেন তো? এবি স্কয়ার, দ্যাট মিন্স 5 স্কয়ার, আর বিসি স্কয়ার মানে কি বলেন তো? 12 স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 25 যোগ 144, তাই তো? তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে আসবে 169। এখন এসি মানে হচ্ছে √169, এখান থেকে আসবে 13। তার মানে দেখেন কত ইজিলি আমরা কিন্তু পিথাগোরাসের মাধ্যমে, এই ফর্মুলার মাধ্যমে অতিভুজ বের করতে পারি। পাশাপাশি যদি শুধু ভূমি অতিভুজ না থাকতো আমরা লম্ব বের করতে পারতাম। এই কনসেপচুয়াল কাজগুলো আমরা পারি। বাট যখন এই জিনিসগুলো থাকবে তো কিভাবে আমরা ক্যালকুলেশন করবো? অবশ্যই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সবাই বের করতে জানি বা পারি, কিন্তু আমি চাচ্ছি কি যেন আপনারা একটা বেসিক কনসেপ্ট বা একটা সূত্র জানেন বা একটা ওয়ে জানেন, যার মাধ্যমে উইথিন 10 সেকেন্ড আপনারা যেন এখানে এই বোর্ডে লেখা সকল কিছু আনসার করতে পারেন। উইথিন 10 সেকেন্ড, উইথিন 10 সেকেন্ড। যদি একটা সমকোণী ত্রিভুজের লম্ব 7 হয়, ভূমি কত হবে, অতিভুজ কত হবে? হ্যাঁ, এখন দেখেন আপনি যখন এমসিকিউর সম্মুখীন হবেন, এমসিকিউতে এই ধরনের কোশ্চেন প্রচন্ড হয়, প্রচন্ড। যে আপনার এখানে অতিভুজ দেওয়া আছে মনে করেন 13 আর ভূমি দেওয়া আছে মনে করেন 5। আপনি জানেন যে আপনার এই অনুপাতের বা এই বাহুগুলোর অনুপাত বিশিষ্ট লম্ব হচ্ছে আপনার 12, এটা মুখস্থ আপনার। তার মানে আপনার অলরেডি কিন্তু মনে করেন 3 থেকে 4 মিনিট বেঁচে গেল, এবং অনেক বড় একটা সময় কিন্তু উইথিন 2 or 3 সেকেন্ডের মধ্যে আপনি আনসার করতে পারছেন। তো যদি আপনার সামনে কখনো এই নাম্বারগুলো আসে, তখন আপনি কিভাবে লম্ব এবং অতিভুজ আইডেন্টিফাই করবেন, এইটার জন্য আজকের মূলত আমাদের ক্লাস। এবং এখানে খুব সুন্দরভাবে আমি এগুলোর ব্যাখ্যা লিখে রেখেছি আপনাদের। আমি জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিব এবং পুরো জিনিসটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো আপনাদের। দেখেন আমি এতটুকু মুছে দিতেছি। এখন আপনারা জাস্ট আমার সাথে একটু থাকেন, 3 মিনিট থাকলেই জাস্ট আমি বুঝিয়ে দিতে পারবো যে আসলে মেইন কনসেপ্টটা এখানে কি। খেয়াল করেন আমি এখানে কি লিখেছি, নিয়ম 1 আর কি নিয়ম 2। খেয়াল করেন
যদি আপনি এই যে ছোট বাহুগুলো একটু লক্ষ্য করেন, আমি কিন্তু সবগুলো ছোট বাহুগুলো লিখেছি, লম্ব অথবা ভূমি এবং অতিভুজ, এই দুইটা জিনিস আমরা বের করব কিসের মাধ্যমে? এই ফর্মুলার মাধ্যমে, বা এই কনসেপ্টটা বা এই ছোট যে নিয়ম দুটো আমি লিখে রেখেছি এর মাধ্যমে। খেয়াল করেন আমি এখানে লিখেছি কি, নিয়ম 1, ছোট বাহু বিজোড় হলে, এখানে দেখেন অনেকগুলো ছোট বাহু আছে না, প্রত্যেক বাহুগুলোকে আপনি দুইটি ভ্যারাইটিতে এদেরকে ফেলতে পারবেন। কিছু বাহু দেখেন আছে বিজোড়, কিছু বাহু আছে জোড়। তো আমি কি বলেছি দেখেন, ছোট বাহু বিজোড় হলে অতিভুজ a² + 1/2। খেয়াল করেন আমার কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। অতিভুজ ইকুয়াল টু কি a² + 1/2। a² মানে কি, সেই ছোট বাহুটাকেই আমি a ধরছি, যে a ইকুয়াল টু ছোট বাহু, দেখতে পাচ্ছেন? তাহলে আমি কি ফর্মুলা বলতে পারি যে অতিভুজের ফর্মুলা হচ্ছে a² + 1/2 যখন ছোট বাহুটা বিজোড়। তার মানে এইখানে এই যে 7 এ বিজোড়, এই যে 9 বিজোড়, 11 বিজোড়, 13 বিজোড়, 15 বিজোড়, 17 বিজোড়, 19 বিজোড়, 21 বিজোড়। তার মানে এই যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে, এই বিজোড় সংখ্যা বিশিষ্ট ছোট বাহুর ক্ষেত্রে অতিভুজ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এইটা। কোনটা বলেন তো? a² + 1/2। তাহলে দেখেন আরেকটু সাথে থাকেন, দেখেন তাহলে অতিভুজ যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এখানে কিন্তু আরেকটা কথা লিখেছি, এই অবস্থায়, কোন অবস্থায়? যখন বাহু বিজোড়। এই অবস্থায় অতিভুজ ও অন্য বাহুর পার্থক্য 1। তার মানে আপনার একটা বাহু যদি আইডেন্টিফাই করতে পারেন, কত সেটা ফর্মুলার মাধ্যমে বের করছেন অতিভুজ, তাহলে অন্য বাহুটা কি হবে? 1 কম হবে তার থেকে, কারণ পার্থক্য কত? 1। অবশ্যই অতিভুজটা তো বড়, এবং এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে অতিভুজটা সর্বোচ্চ বা সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে কি বলছি দেখেন, এই অবস্থায় অতিভুজ অন্য বাহুর পার্থক্য 1। তাহলে আপনি যদি অতিভুজটা আইডেন্টিফাই করতে পারেন যে অতিভুজ হচ্ছে 10, তাহলে অন্য বাহু কত হবে বলেন তো? 9। অতিভুজ হচ্ছে 21, তাহলে অন্য বাহুটা কত? 20, যখন বিজোড় সেক্ষেত্রে। এবার দেখেন যখন জোড়, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা যখন বিজোড় অংশটার নিয়ম জেনেছি, বিজোড় অংশটুকু আমরা বের করে ফেলি। ঠিক আছে, দেখুন আমি কয়েকটা বের করে দিলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি কি বলেছি, ছোট বাহু বিজোড় হলে অতিভুজটা কি a² + 1/2। 7 অবশ্যই বিজোড়, তাহলে অতিভুজটা কি হবে? a² + 1/2। a মানে কিন্তু আমাদের 7। তাহলে খেয়াল করেন যদি আমি বের করি a² + 1, তার মানে কি 7² + 1/2। তার মানে এখানে কত আসবে? 7² মানে 49 + 1/2। এখান থেকে তার মানে আসবে কত বলেন? 50/2। তার মানে আমি বলতে পারি এখান থেকে আসবে 25। তাই তো? তার মানে আপনি কিন্তু অতিভুজ অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছেন, সেটা হচ্ছে 25। আমার কথাটা কি বোঝা গেল? তাহলে অতিভুজ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, অন্য বাহুটা কত হবে বলেন তো? যখন বিজোড়, তখন অতিভুজ অন্য বাহুর পার্থক্য কত? 1। তাহলে 25 যদি অতিভুজ হয়, তাহলে আমাদের অন্য বাহু হচ্ছে কত? 24। আশা করি বোঝা গেল আমার কথা। সেম ভাবে আমরা 9টাকে ক্যালকুলেশন করব। 9 তো অবশ্যই বিজোড়। তাহলে আমাদের ফর্মুলা কি? a² + 1/2। তার মানে কি 9² + 1/2। তার মানে কত বলেন? 81 + 1/2। তার মানে এখান থেকে আসবে কি 82/2। এখান থেকে আসবে বলেন কত? 41। 82/2 গুলো আসবে কত? 41। তার মানে 9 বা 9 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের 41। আশা করি আমার কথা বোঝা গেল। আর যদি অতিভুজ 41 হয়, তাহলে অন্য বাহুটা কত বলেন তো? অবশ্যই 40, কারণ এদের পার্থক্য হবে কত? 1। এবার দেখেন 11 কে যদি আপনি স্কয়ার করেন +1/2 যদি করেন, 121 + 1/2, তার মানে এখানে আসবে 122/2। এখান থেকে ফাইনালি আপনি পাবেন 61। তাহলে 11 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 61। অতিভুজ কত বলেন? 61। তাহলে অতিভুজ যদি 61, অন্য বাহুটা কত? 1 কম, অবশ্যই 60 হবে। গেল। এবার দেখেন 13 এ ক্যালকুলেশন করব। 13² + 1/2, তার মানে 169 + 1/2, তার মানে এখানে আসবে 170/2। 170 কে যদি আপনি ক্যালকুলেশন করেন 50 + 35, দ্যাট মিন্স এখান থেকে আসবে 85। তার মানে আমার কথাটা বোঝেন, 13 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 85। আশা করি আমার কথা বোঝা গেল। এবং অতিভুজ যদি 85 হয়, তাহলে আপনার হচ্ছে অন্য বাহুটা কত? অন্য বাহু হচ্ছে 84। এখন মেন বিষয়টা কি জানেন তো? এই যে বাহুগুলো আপনি বের করেছেন না, আপনি যখন 13 কে স্কোয়ার করবেন লম্ব, তাই তো? 13 কে স্কোয়ার করলেন যে মানটা আসবে, এবং 84 কে স্কোয়ার করলেন যে মানটা আসবে, এদের দুজনকে যোগ করে দিলেন। যোগ করে দেওয়ার পরে তাদেরকে বর্গমূল অথবা রুট করলে অবশ্যই 85 আসবে। এটাই তো আমাদের পিথাগোরাস আমাদের জানান দেয়, বা সমকোণী ত্রিভুজের সম্পর্ক থেকে তো আমরা এতটুকুই জানি, তাই না? তাহলে দেখেন আমাদের 13 হয়ে গেল। এবার আমরা 15 করব। দেখেন তো 15 তার স্কোয়ার + 1/2, তার মানে কত? 225 + 1/2। এখান থেকে আসবে হচ্ছে 226/2। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 113। দেখেন তার মানে 15 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 113। এবং 113 যদি অতিভুজ হয়, আমাদের অন্য বাহুটি কত বলেন? 112। কারণ কি? ডিফারেন্স হবে 1। 17 অবশ্যই বিজোড় সংখ্যা। 17 এ ক্যালকুলেশন করেন। 17² + 1/2। 17 স্কয়ার করলে আসবে 289 + 1/2। তার মানে কত বলেন তো? 290 কে আপনার ভাগ করতে হবে 2 দিয়ে। 290 কে যদি 2 দিয়ে ভাগ করেন, আপনি পাবেন 100 + 45, তার মানে 145 আপনি পাবেন। কত পাবেন বলেন তো? 17 করলে অতিভুজ পাচ্ছেন আপনি 145। আর অতিভুজ যদি 145 হয়,
অন্য বাহুটি কত 144। আশা করি আমার কথা বোঝা গেল। এবার কে বাকি আছে বলেন তো 19। তাহলে 19 কে ক্যালকুলেশন করেন 19 স্কয়ার প্লাস 1 ডিভাইড 2, 19 কে যদি ক্যালকুলেশন করেন আসবে হচ্ছে আপনার 361 প্লাস 1 ডিভাইড 2, তার মানে এখানে আসবে 362 ডিভাইড 2। তাহলে এখান থেকে ফাইনালি আপনি পাচ্ছেন 150 যোগ 31, তার মানে 181। 181 হচ্ছে আমার 19 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ কত বলেন 181। এবং অতিভুজ যদি 181 হয় তাহলে আমাদের ভূমি কত বা অন্য বাহুটি কত বলেন 180। এইবারে সর্বশেষ আমাদের যেটি সেটি হচ্ছে কি 21 বাহু বিশিষ্ট। ছোট বাহুটা যদি 21 হয় তাহলে হচ্ছে আমাদের অতিভুজটা কত খেয়াল করেন। আমি একটু মুছে দেই এখানে। ছোট বাহুটা কত 21। দেখেন 21 কে যদি আপনি স্কয়ার করেন প্লাস 1 ডিভাইড 2 করেন, 21 কে স্কয়ার করলে আসবে 441 প্লাস 1 ডিভাইড 2, তাহলে এখানে আসবে 442 ডিভাইড 2, তার মানে এখানে আসবে 200 যোগ 21, 221। তার মানে 21 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 221। তাহলে অতিভুজ যদি 221 হয় অবশ্যই অন্য বাহুটি কত বলেন 220, কারণ পার্থক্য কত পার্থক্য হচ্ছে 1। তাহলে বিজোড় সংখ্যা বিশিষ্ট সকল সমকোণী ত্রিভুজের ছোট বাহুটা যদি বিজোড় হয় অতিভুজটা কিভাবে বের করবো এবং অন্য বাহুটা কিভাবে বের করবো আশা করি বুঝতে পারছি, আমার কথাটা বোঝা গেছে। যদি বোঝা যেয়ে থাকে তাহলে এবারে হচ্ছে আমরা চলে যাব জোড়গুলো বের করার জন্য। দেখেন জোড় কিভাবে বের করবো, নিয়ম 2, ছোট বাহু জোড় হলে অতিভুজ বের করার নিয়ম কি a স্কয়ার প্লাস 4 ডিভাইড 4। কিছুক্ষণ আগে ফর্মুলা কি ছিল বিজোড়ে a স্কয়ার প্লাস 1 ডিভাইড 2, এখানে ফর্মুলাটা কি বলেন তো a স্কয়ার প্লাস 4 ডিভাইড 4। অতিভুজটা যদি আপনি বের করতে পারেন এই অবস্থায় অতিভুজ অন্য বাহুর পার্থক্য 2, তার মানে দেখেন অতিভুজ যদি আপনি বের করতে পারেন অন্য বাহুটা কি হবে পার্থক্য হবে 2, কারণ অতিভুজ যদি 20 হয় অন্য বাহুটা কত 80 বা 18, অতিভুজ যদি 25 হয় তাহলে অন্য বাহুটা কত 23। আমার কথা কি বোঝা গেল? আর অতিভুজ যদি 23 হয় তাহলে অন্য বাহুটা কত 21, তার মানে পার্থক্য হবে 2। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে অতিভুজ বের করার ফর্মুলাটা কি a স্কয়ার প্লাস 4 ডিভাইড 4, খুব ইজিলি a স্কয়ার প্লাস 4 ডিভাইড 4। তাহলে আমরা প্রথম আমাদের যেটা হচ্ছে 8, তাহলে 8 টাকে আমরা বের করি। আমাদের ফর্মুলা কি বলেন অতিভুজ বের করার ফর্মুলা কি 8 স্কয়ার মানে a স্কয়ার প্লাস 4 ডিভাইড 4। তাহলে কত এখানে 64 যোগ 4 ডিভাইড 4, তার মানে কত 68 ডিভাইড 4, তার মানে এখান থেকে আসবে হচ্ছে আপনার 17। হ্যাঁ 4 7 28, ওকে তাহলে 17। তাহলে আমরা বলেন এখান থেকে a স্কয়ার প্লাস 4 ডিভাইড 4 ক্যালকুলেশন করে যে অতিভুজটা পেয়েছি সেটা কত 17, কার 8 যেহেতু জোড় সংখ্যা সেজন্য আমরা নিয়ম 2 ব্যবহার করেছি। তাহলে আমাদের এই বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 17। অতিভুজ কত বলেন 17, আর অতিভুজ যদি 17 হয় অন্য বাহুটি কত পার্থক্য কত হবে 15, এই পার্থক্য হচ্ছে 2, তাহলে অন্য বাহুটি হচ্ছে আমাদের 15। আশা করি আমার কথা বোঝা গেল। এবার দেখেন আমরা করব 12, তাহলে 12 স্কয়ার প্লাস 4 ডিভাইড 4, আশা করি বোঝা গেল। 144 যোগ 4 ডিভাইড 4, তার মানে এখানে আসবে 148 ডিভাইড 4। এখান থেকে ফাইনালি আপনি পাবেন 3 4 12 2 8 7 37। তাহলে 12 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 37। তাহলে অতিভুজ যদি 37 হয় অন্য বাহুটি কত 35, কারণ পার্থক্য কত হবে বলেন পার্থক্য হবে হচ্ছে 2। এবারে দেখেন 16 তার স্কয়ার প্লাস 4 ডিভাইড 4, 16 কে স্কয়ার করলে আসবে 256 প্লাস 4 ডিভাইড 4, তার মানে এখানে আসবে 260 ডিভাইড 4। এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন 4 6 24 6 আর হচ্ছে 5 65। তাহলে 16 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 65। কত বলেন 65। এইবার 65 কে যদি হচ্ছে আপনি 2 বিয়োগ করেন তাহলে এখান থেকে পাবেন হচ্ছে আপনি 63। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা তাহলে এইবার দেখেন এবার কি আছে, এবার আছে 18 করলে আমরা পাবো 18 স্কয়ার প্লাস 4 ডিভাইড 4। 18 যদি স্কয়ার করেন আপনি পেয়ে যাবেন 324। কত পাবেন 324, আর 4 তো যোগ করবেন ডিভাইড হবে 4, তাহলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন কত 328 ভাগ 4, তাই তো? তাহলে 4 8 32 2 82। তাহলে 18 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 82, আর সমকোণী ত্রিভুজের বাহু যদি আপনার হচ্ছে অতিভুজ যদি 82 হয় তাহলে হচ্ছে আমাদের অন্য বাহুটি কত 80। আশা করি বোঝা গেল 80। এবারে দেখেন এবারে যদি 20 হয় তাহলে কি হবে বলেন 20 স্কয়ার প্লাস 4 ডিভাইড 4, তাই তো? তাহলে 20 স্কয়ার করেন কত হবে 400 প্লাস 4 ডিভাইড 4। এখানে আপনারা ভাগ করা অবশ্যই জানেন আশা করছি। 404 কে ভাগ করতে হবে কত দিয়ে 4 দিয়ে, 4 দিয়ে 4 কে কাটেন 1, এখানে শূন্যটা আসবে আর এখানে আবার 1 কাটলে 1, তাহলে 101। 20 বা 20 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 101, আর অতিভুজ যদি 101 হয় অন্য বাহুটি কত 99, 2 পার্থক্য। আশা করি বোঝা গেছে। এবং এই নিয়মের বাইরে একটা ব্যতিক্রম নিয়ম আছে, মানে এইটা শুধুমাত্র ব্যতিক্রমে পড়ে গেছে। সেটা কি, যদি ছোট বাহু 20 হয় আর একটা বাহু আপনার অতিভুজ হতে পারে 29 এবং অন্য বাহুটি হবে 21,
এটা হচ্ছে নিয়মের বাইরে পড়ে আমাদের, হ্যাঁ। বাট এই তিনটাও দিয়ে কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, কারণ কি 20 কে যদি স্কোয়ার করেন এবং 21 কে যদি স্কোয়ার করেন, তাদেরকে যোগফলকে যদি আপনি রুট করেন বা বর্গমূল করেন, আবার আপনি 29 পাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম একটি নিয়ম। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু মিস করে গিয়েছি, যে আপনারা সকলেই জানেন যে আরো একটা সমকোণী ত্রিভুজ আঁকানো যায়, 6, 8, 10 এই তিনটি বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকানো যায়। 6 কে স্কোয়ার করলে হয় 36, 8 কে স্কোয়ার করলে হয় কত আপনার 64, এই দুজনকে যোগ করলে হয় 100, 100 কে আবার রুট করলে হয় 10। তার মানে এই 6 আর 10 দিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। আমার কথা কি বোঝা গেল? বাট এটাকে যদি আপনি আমাদের নিয়মের মধ্যে ফেলান, দেখেন ছোট বাহুটা কত 6, তাহলে এটা কি অবশ্যই জোর? এটা কি অবশ্যই জোর না? তাহলে এটা যদি অবশ্যই জোর হয়, জোরের নিয়মটা কি? a স্কয়ার প্লাস 4/4। তাহলে ছোট বাহুটা হচ্ছে 6, a স্কয়ার মানে কি 6 স্কয়ার প্লাস 4/4, এখানে আসবে কত বলেন 36, যোগ কত 4/4। তার মানে এখানে 36 প্লাস 4 মানে কত বলেন? 36 প্লাস 4 মানে হচ্ছে আপনার 40, 40/4, তার মানে এখানে আসবে কত? ফাইনাল আসবে 10। তাহলে অতিভুজ কত? 10। তাহলে আমি কি বলতে পারি যে 6 বাহু বিশিষ্ট বা ছোট বাহু 6 বিশিষ্ট সমকোণী ত্রিভুজ অতিভুজ হচ্ছে 10। আর আপনি এটা তো জানেনই যে আপনার অতিভুজ যদি 10 হয়, অন্য বাহুটি কত হবে? 8, কারণ কি এদের পার্থক্য হবে 2। তো এই ছিল হচ্ছে আমাদের ক্লাস। আশা করি এখন থেকে, এই অবস্থা থেকে আপনাদের সামনে যখন কোন অবজেক্টিভ আসবে, বা এসএসসি হোক, জেএসসি হোক, জব প্রিপারেশন হোক, এইচএসসি লাইফ হোক, সকল লাইফে যেন এই টাইপের যে কোনো বাহু দেখলে আপনি খুব ইজিলি যেন বাহুর অনুপাতটা বুঝে উইথিন 10 সেকেন্ড অতিভুজ লম্ব বাহু বা অতিভুজ ভূমি বাহু, অতিভুজ ভূমি লম্ব, এই তিনটার অনুপাত বের করতে যেন আপনার 10 সেকেন্ডই সময় লাগে। তো আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।